আমাদের ডিজাইন বিয়ারিং স্ট্রেংথ অফ ফাস্টেনার যেটা সেটা নির্ভর করবে কি আইদার টিয়ার আউট, যেটা এখানে দেখানো হয়েছে। টিয়ার আউট হচ্ছে যে উপরেরটা যেখানে আমাদের ছিঁড়ে বের হয়ে চলে আসবে। হ্যাঁ, এখানে উপরের পার্টটা থাকবে, নিচের পার্টটা ছিঁড়ে থাকবে। আর নিচে যেটা সেটা হচ্ছে বিয়ারিং। হ্যাঁ, বিয়ারিং এ কি হবে, আমাদের হচ্ছে ডিফর্মেশন হবে, অর্থাৎ পুরোটা ছিঁড়ে বের হয়ে আসবে না। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য থাকবে যে এই টাইপ ফেইলিওর যাতে হয়, উপরেরটা যাতে না হয়। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের এই সূত্রগুলো নির্ভর করবে হচ্ছে আমাদের হোলের টাইপটা কি আর হোলটা ওভালাইজেশন, অর্থাৎ হোলটা কি আমাদের স্লট হয়েছে নাকি স্ট্যান্ডার্ড হয়েছে নাকি সার্কুলার হয়েছে, এটার উপর আর কি আমাদের ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এই দুইটা জিনিসটা, এই দুইটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে দুইটা কেস দেখবো। আমাদের এই সূত্রগুলো হচ্ছে কেস থেকে আসবে। ঠিক আছে, আমরা যে সূত্র একটু পড়ি, কি বলছে যে আমাদের কেস ওয়ান হচ্ছে স্ট্যান্ডার্ড ওভার সাইজ। স্ট্যান্ডার্ড মানে কি, স্ট্যান্ডার্ড হোল যেটা আমরা বলছি, আর ওভার সাইজ আর হচ্ছে কি স্লটেড হোল। তো এই দুইটা স্ট্যান্ডার্ড ওভার সাইজ আর হচ্ছে শর্ট স্লটেড হোলের জন্য যখন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডিরেকশন অফ লোডিং। ঠিক আছে, মানে লোড যেদিকে অ্যাপ্লাই হোক না কেন, আমাদের এই তিনটা হোল যদি থাকে তাহলে হচ্ছে আমরা এই কেস ওয়ান অ্যাপ্লাই করতে পারবো। আরেকটা কি আছে, যে আমাদের or a hole with a slot parallel to the direction of the bearing force। এটা মানে কি, এটা মানে দেখো যে আমাদের এই যে একটা গোল দেওয়া যে পোর্শনটা সেটা হচ্ছে আমাদের কি স্লটেড হোল, আর এর পাশে যেটা সেটাই হচ্ছে আমাদের কি মানে লং স্লটেড যেটা হোল। হ্যাঁ, তো আমাদের এই স্লটের ডিরেকশনের দিক বরাবর যদি আমাদের লোডটা অ্যাপ্লাই হয়, সেই ক্ষেত্রে আমরা কি কেস ওয়ানটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড হোল, ওভার সাইজড হোল আর এই যে শর্ট স্লটেড হোল, independent of direction of loading, আর slot long slot হোল when load is parallel to the slot direction। এইসব ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের কেস ওয়ানটা অ্যাপ্লাই করতে পারবো। তারপরে দেখো, আম, তো এখানে দেখো, এখানে আবার দুইটা ক্রাইটেরিয়া আছে। এক হচ্ছে যে যখন আমাদের ডিফরমেশনটা একটা ডিজাইন কনসিডারেশন তখন 4.7.9, আর যখন আমাদের ডিফরমেশনটা ডিজাইন কনসিডারেশন না তখন হচ্ছে 4.7.10। ঠিক আছে, তো দুইটা কনসিডারেশনের জন্য দুইটা আমাদের ফর্মুলা। তো যখন হচ্ছে প্রথমটা হবে, প্রথম মানে যখন আমাদের কোশ্চেন বলা থাকবে যে ডিফরমেশন হচ্ছে ডিজাইন কনসিডারেশন, তখন হচ্ছে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। যখন কিছু বলা থাকবেও না তখন হচ্ছে আমরা প্রথম সূত্রটাই অ্যাপ্লাই করবো। আর যদি স্পেসিফিক্যালি বলা থাকে যে ডিফরমেশন ডিজাইন কনসিডারেশন না, সেক্ষেত্রে আমরা সেকেন্ডটা ইউজ করবো। তো দেখো, এখানে সমীকরণে দুইটা পাশ আছে, বাম পাশ আর ডান পাশ। তো বাম পাশে হচ্ছে আমাদের কি লাগতেছে, আহ, যে 1.2 এলসি টি আর হচ্ছে এফ ইউ। ঠিক আছে, তো এখানে এলসিটা ডিপেন্ড করবে যেটা যেটা আগে আমি গত ক্লাসে দেখাইছি, বলছি যেটা সেটা হচ্ছে আমাদের কি বোল্টের এজ থেকে আমার প্লেটের যে এজ সেই ডিস্টেন্স, টি মানে হচ্ছে প্লেটের থিকনেস, আর এফ ইউ মানে টেনসাইল স্ট্রেংথ। আর সমীকরণের ডান পাশে যে টিটা আছে, টিটা মানে হচ্ছে বোল্টের ডায়ামিটার, টি মানে আগের মতোই প্লেটের থিকনেস, আর এফ ইউ মানে হচ্ছে আমাদের যে টেনসাইল যে স্ট্রেংথ সেটা। তো 4.7.9 আর 4.7.10 দুইটার চেহারা একই, জাস্ট হচ্ছে কি কনস্ট্যান্ট গুলোতে ডিফারেন্স। আমাদের সূত্রটা, আমাদের হচ্ছে কোশ্চেনটা খেয়াল করতে হবে যে কোনটা বলছে, and সেখান থেকে হচ্ছে আমরা মানে ওই অনুযায়ী চুজ করবো। তো মোটামুটি শিওর ধরে থাকে আমরা প্রথমটাই বেশিরভাগ ইউজ করবো। তার কারণ কি, কারণ হচ্ছে আমাদের যে ডিফরমেশনটা সেটাকে অবশ্যই আমাদের কাউন্টে আইনেই দেন হচ্ছে ডিজাইনটা করতে হবে। ঠিক আছে, এবার আমরা দেখি কি যে কেস টু। হ্যাঁ, কেস টু তে আমাদের কি বলছে, স্লটটা লং হবে আর লোডের ডিরেকশনটা হবে কি স্লটের পারপেন্ডিকুলার ডিরেকশন। অর্থাৎ আমি যদি এই জিনিসটাকে একটু ক্লিয়ার করি, আমাদের এই যে এইটা হচ্ছে কি যে অ্যারো দিয়ে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে আমাদের কি স্লটটা। এটা হচ্ছে আমাদের স্লট, আমাদের স্লটের ডিরেকশন হচ্ছে লম্বা লম্বি। ঠিক আছে, আর আমাদের লোডটা অ্যাপ্লাই হইতেছে কি স্লটে পারপেন্ডিকুলার। ঠিক আছে, তো এরকম যদি হয় এই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের কেস টু যেটা সেইটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমাদের কেস টু তে কি বলছে, ওই আগের মতোই চেহারা, বাম পাশে একটা আছে ডান পাশে একটা আছে। তো হচ্ছে আমাদের এই দুইটা যেটার মধ্যে যেটা কম সেটাই হবে আমাদের কি নমিনাল ক্যাপাসিটি। ঠিক আছে, এলসিটি আমরা সবকিছু আগে থেকে জানি, এফইউ আগে থেকে জানি। আর হচ্ছে আমাদের ডি মানে যেটা, ডি মানে হচ্ছে কি বোল্টের যে নমিনাল ডায়ামিটার সেনকে, সেটাই হচ্ছে আমাদের কি ডি। ঠিক আছে, এবার আমরা দেখি হচ্ছে ভোল্টের স্পেসিং। ঠিক আছে, ভোল্টের স্পেসিং হচ্ছে কি আহ, দুইটা বোল্টের সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে আমরা নিব হচ্ছে কি আমাদের
বোল্টের স্পেসিং হিসেবে। আমরা অলরেডি এলসি মানে কি আগে দেখে আসছি, এটা আরেকবার একটু সেটা হচ্ছে মডিফাই করলে ভালো হতো, পুরোপুরি বুঝি সেটা নাই। হচ্ছে এলসি যেটা ডিস্টেন্সটা, তো এলসি ডিস্টেন্সটা দেখো আমরা হচ্ছে একটু আগে তিনটা সূত্র দেখলাম আর এন এর, ঠিক আছে? যেই আহ, ইয়া অনুযায়ী, যেই কেস সেটা অনুযায়ী আমরা তিনটা সূত্র দেখছিলাম, ঠিক আছে? তো আমাদের আরএন এর যে পার্টটা, আরএন এর দেখলাম আমরা তিনটা সূত্র বামে দেওয়া আছে, ঠিক আছে? তো আরএন থেকে কেমনে হচ্ছে আমরা বোল্টের স্পেসিংটা বের করতে পারবো, সেটা তুমি যদি ডান পাশের ছবিটা দিয়ে তাকাও, দেখবে হচ্ছে এলসি মানে আমরা আগে থেকে জানি এইচ টু এইচ ডিস্টেন্স। আর যদি এই দুইটা আমাদের দরকার কি বলছি, স্পেসিং অফ বোল্টের দুইটা বোল্টের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, তাহলে আমাদের কি পাশাপাশি দুইটা বোল্টের যদি আমরা দুইটা রেডিয়াস যোগ দিই, তো দুইটা রেডিয়াস যোগ দেওয়া মানে কি হোল। এখানে কিন্তু বুঝতে হবে বোল্টের ডায়া আর হোলের ডায়া। বোল্টের ডায়া যেটা কোশ্চেনে দেওয়া থাকবে ডিবি, আর হোলের ডায়া মানে হচ্ছে কি বোল্টের ডায়ার সাথে 1/16 ইঞ্চি যোগ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার কি হোলের ডায়া। তাহলে এলসি এর সাথে একটা হোলের ডায়া যোগ দিলে আমরা কি পাবো, আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের বোল্টের স্পেসিং যেটা, ঠিক আছে? তাহলে আমাদের ওদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এলসি যে সূত্রটা সেটা ডিরাইভ করে আনা, তার সাথে একটা হোলের ডায়ামিটার যোগ দিব আর কি আমরা। তাহলে দেখো এই যে এলসি যে তিনটা সূত্র হচ্ছে আমরা ডিরাইভ করছিলাম, সেই তিনটা সূত্র লিখলাম। এখন দেখো তিনটা সূত্রে কি তিনটা কনস্ট্যান্ট পার্ট আছে, তাই না? তো এই তিনটা কনস্ট্যান্ট পার্টকে আমরা কিন্তু জেনারেলাইজ ভাবে কে হিসেবে লিখতে পারি, তাই না? কে, ঠিক আছে, কে হিসেবে লিখতে পারি। তো এই কেটাকে লিখার পরে তাহলে আমরা এটা জেনারেল একটা ফর্মে আনলাম, ফর্মে এনে দেন হচ্ছে আমরা কি করলাম, এলসির একটা ফর্মুলা নিয়ে আসলাম। তারপরে ওই যে যেটা বললাম যে এলসির সাথে আমাদের জাস্ট একটা হোলের ডায়ামিটার যোগ দিয়ে দিলেই আমাদের যে বোল্টের স্পেসিং যে সূত্রটা সেটা আমরা পেয়ে যাবো। তাহলে আমাদের বোল্টের স্পেসিং শেষ। এখন আমরা দেখবো যে মিনিমাম স্পেসিং অফ বোল্ট, ঠিক আছে? মিনিমাম স্পেসিং। আচ্ছা, তো এখন দেখো এই এলসিটা, হ্যাঁ এই এলসিতে আমাদের কি আছে, আর এন আছে, তাই না? আমরা তো জানি আমাদের একটা কি বলে একটা ডিজাইনের একটা ফর্মুলা আছে, তাই না? আমরা তো জানি আমাদের ডিজাইনের ফর্মুলাটা কি, আমাদের ডিজাইনটা ফর্মুলাটা হচ্ছে যে আমাদের ফাই আর এনটা সবসময় আমাদের কি হতে হবে, আমাদের যে ইনকামিং যে লোডটা পিইউ সেটা হচ্ছে বেশি হইতে হবে, তাই না? তাহলে ফাই আর এন আমাদের গ্রেটার দেন পিইউ, সেখান থেকে আমরা আর এন কে লিখতে পারি কি পিইউ বাই ফাই। এখন এই পিইউ বাই ফাইটাই হচ্ছে আমি কি করবো, জাস্ট এই আর এন এর জায়গায় বসাই দিব। বসাই দিলেই হচ্ছে কি আমার এরকম একটা ফর্মুলা হচ্ছে, সেটা কি জাস্ট আর এন এর জায়গায় আমি পি বাই ফাইটা বসাইলাম, বসায় আমার যা আছে তাই। এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে আমাদের ভোল্টেজ স্পেসিং এর ফর্মুলাটা, ঠিক আছে? তো স্পেসিং এর ফর্মুলাটা এখন আমরা দেখবো যে আমাদের যে মিনিমাম স্পেসিংটা কি বলছে, ভোল্টের ডায়ার চেয়ে এক মানে মিনিমাম 2.66 ভোল্ট ডায়ার চেয়ে বেশি হইতেই হবে, আর প্রেফারেবলি 3 ডিবি চেয়ে বেশি হলে ভালো। তো সেটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি, যে এস গ্রেটার দেন অর ইকুয়াল টু 2.66 ডিবি, আর হচ্ছে প্রেফারেবলি কি আছে আবার তিনটা ভোল্ট ডায়ামিটার, তাহলে এস গ্রেটার দেন ইকুয়াল টু 3 ডিবি, ঠিক আছে? তো এই দুইটা ক্রাইটেরিয়া আমরা দেখবো স্যাটিসফাই করার জন্য। ওকে, এবার আমরা যদি ম্যাক্সিমাম স্পেসিং এর দিকে তাকাই, কি বলছে যে আমাদের পেইন্টেড মেম্বার যদি হয়, মানে যাদেরকে কানেক্ট করতেছে মেম্বার গুলো যদি পেইন্টেড হয় অথবা আনপেইন্টেড হলো, তারা যদি করোশন না হয় তাদের, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম স্পেসিং কি হবে, 24T আর 12 ইঞ্চি, এই দুইটার মধ্যে যেটা ছোট সেটার চেয়ে কম হইতে হবে, ঠিক আছে? মানে আমার ভোল্টেজ স্পেসিংটা কোনোভাবেই এই দুইটা ভ্যালুর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটার চেয়ে বেশি হইতে পারবে না, ঠিক আছে? আর যদি আমার মেম্বারটা আনপেইন্টেড হয় এবং সেটার মধ্যে করোশন হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম স্পেসিংটা কত হবে, 14T আর 7 ইঞ্চির মধ্যে যেটা ছোট সেটার চেয়ে আমার কম হইতে হবে, ঠিক আছে? এখানে টি মানে কি থিনার এলিমেন্টের থিকনেস, মানে আমরা তো ধরো দুইজনকে কানেক্ট করবো, তাই না? দুইজনের মধ্যে যেটা ছোট সেটাই আমরা টি হিসেবে ব্যবহার করবো। এবার আমরা দেখি হচ্ছে আমাদের মিনিমাম এন্ড অথবা এজ ডিস্টেন্স, ঠিক আছে? আমরা তো একটু আগে এলসি দেখে আসছি, এলসি মানে কি বোল্টের এজ থেকে প্লেটের এজ। এখন আমরা দেখবো হচ্ছে বোল্টের সেন্টার থেকে প্লেটের এজ যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে এল ই। এখন এই এল ই যেটা, এই এল ই মিনিমাম কত হবে, দেখো আমাদের সেন্টার থেকে এজ, বোল্টের হোল মানে হোলের সেন্টার থেকে বা বোল্টের সেন্টার থেকে আমার প্লেটের যে এজটা, এলসি মানে কি একটু দেখে আসি। এলসি মানে আমাদের ছিল যে এই যে হোলের এজ থেকে আমাদের প্লেটের এজ পর্যন্ত ডিস্টেন্স, সেটাকে আমরা বলছিলাম হচ্ছে এলসি।
আর এখন আমরা বের করবো হচ্ছে এলই। এলই মানে কি? বোল্টের সেন্টার থেকে প্লেটের এজ। তো সূত্রটাতে জাস্ট হচ্ছে আমাদের কি একটা মানে একটা হোল ডায়ার হাফ, ঠিক আছে, হোল ডায়ার হাফ যোগ করে দিলেই কিন্তু আমরা কি পাচ্ছি, এলই পাচ্ছি। তো আমরা এটা কোথেকে পাবো? আমরা এটা ধরো সূত্র থেকে মানে সূত্র থেকে আমরা ধরো এটা বের করলাম এল এর ভ্যালুটা। এখন এই এল এর ভ্যালুটা আমাদের কি হইতে হবে, ঠিক আছে, এই এল এর ভ্যালুটা আমাদেরকে মাস্ট বি লার্জার দেন, দেখো বলা দিছে যে কি বলে, মানে আমরা তো এটা আমাদের ছবি থেকে একটা ভ্যালু পাবো, ঠিক আছে, এই ছবি থেকে যে ভ্যালুটা পাবো সেটা আমাদেরকে অবশ্যই কি এই যে সূত্রে দেওয়া আছে এল ই, সেই এল ইচ্ছে আমাদেরকে বেশি হতে হবে, ঠিক আছে। এখানে কথাটা বলা আছে যে লার্জার অফ দ্যাট কম্পিউটেড ফ্রম স্ট্রেংথ রিকোয়ারমেন্ট এন্ড দ্য মিনিমাম প্রেসক্রাইব। আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম, আচ্ছা মিনিমামটা বুঝলাম যে মিনিমাম আমার এত হইতে হবে। এবার আসে ম্যাক্সিমাম। ম্যাক্সিমামে আমাকে কি বলছে যে 12টি, ঠিক আছে, ম্যাক্সিমাম আমার কত হতে পারে, 12টি। আবার বলছে এন্ড দিস এজ ডিসটেন্স মে নট এক্সিড 6 ইঞ্চি, মানে ওই আগের মতো ক্রাইটেরিয়াটা, ঠিক আছে, যে আমরা কি লিখবো, এল ই লেস দেন অর ইকুয়াল টু 12টি লেস দেন অর ইকুয়াল টু 6 ইঞ্চি, অর্থাৎ 12টি এবং 6 ইঞ্চির মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে বেশি আমার হইতে পারবে না, ঠিক আছে, এল এর ভ্যালুটা। আচ্ছা, তাহলে আমি মিনিমাম এজ ডিসটেন্স, তাহলে আমি কি কি দেখলাম, মিনিমাম স্পেসিং দেখলাম বোল্টের, ম্যাক্সিমাম স্পেসিং দেখলাম, তারপরে মিনিমাম বোল্ট এর এজ ডিসটেন্স দেখলাম, আর ম্যাক্সিমাম বোল্টের এজ ডিসটেন্স আমরা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা মোটামুটি আমাদের শেষ। এখন আমরা আমাদের কিন্তু এতক্ষণ যা যা ছিল সেটা হচ্ছে কি এলআরএফটি ডিজাইন, হ্যাঁ, আমরা কিন্তু দেখছো যে দেখলাম যে আমরা কিন্তু সবই হচ্ছে কি এলআরএফটির উপর, বিয়ারিং স্ট্রেংথ আমরা 5.75 গুণ দিছি। আবার আমাদের যেই প্লেটের যে আমাদের যে শিয়ারের যেটা শিয়ারও কিন্তু আমরা কি 0.75 গুণ দিয়ে হচ্ছে আমরা কিন্তু আমাদের কাজগুলো করছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এএসডি মেথডে, এএসডি মেথডে আমাদের ডিজাইন গুলা বের করা। তো আমরা কিছুই না, আমরা দেখবো জাস্ট খালি আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিলেই কিন্তু আমাদের এএসডি মেথডে ডিজাইনটা হয়ে যাবে। আমরা শিয়ারের বেলা এসডি দিয়ে ভাগ দিয়ে দিব, 2 দিয়ে ভাগ দিয়ে দিব, আমাদের বিয়ারিং এর বেলা আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিব। এসডি আচ্ছা, এখন যদি আমরা দেখি যে আমাদের প্রথম যে ম্যাথটা, হ্যাঁ, প্রথম ম্যাথটা আমাদেরকে কি কি বলছে আমরা একটু পড়ার চেষ্টা করি। প্রথমে বলছি ইনভেস্টিগেট দ্য ক্যাপাসিটি অফ দ্য টেনশন মেম্বার কানেকশন, হ্যাঁ, এটা কিন্তু কি বলছে কানেকশন না, আমাদের আগের পড়াটা ছিল টেনশন মেম্বার, আর এটা হচ্ছে আমাদের কি কানেকশন, ঠিক আছে। কানেকশনটা কি টাইপ, বিয়ারিং টাইপ। আমাদের এতক্ষণ যা যা পড়ছি আমাদের সবকিছুই বিয়ারিং টাইপ, আমরা হচ্ছে আরেকটা টাইপের কানেকশন যেটা আমরা পড়ি না, আমরা আপাতত লাগবে না। আচ্ছা, তারপরে কি বলছে যে থ্রেডস এক্সক্লুডেড ইন শেয়ার প্লেন, থ্রেডস এক্সক্লুডেড মানে ওই যে আমরা পড়ছিলাম নো থ্রেডস ইন শেয়ার প্লেন, ওই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই হবে, ঠিক আছে, ওই ফর্মুলাটাই আমাদের এখানে অ্যাপ্লাই হবে। এটা বুঝতে হবে যে আমাদের ফেলটা কোথায় হচ্ছে, শ্যাঙ্কে হচ্ছে, নট থ্রেডে, ঠিক আছে। এবং আমাদের ফর্মুলাটা কোনটা হবে, 0.5 এফইউ এম এ বি, এই ফর্মুলাটা মনে রাখবো, এটা আমরা একটু পরে কাজে লাগাবো। তারপর আমাদেরকে দিয়ে দিচ্ছে দেখো বোল্টের ব্যাস 7/8 ইঞ্চি, আর এ 325, এ 325 মানে কি আমাদের এফ ওয়াই হচ্ছে 90 আর এফ ইউ হচ্ছে 120, ঠিক আছে। তারপর আমাদের কি দেওয়া আছে, প্লেটের ইয়াটা দেওয়া আছে, প্লেটের স্টিলটা হচ্ছে আমাদের গ্রেড 50, আমাদের গ্রেড 50 মানে ওর এফ ওয়াই হচ্ছে 50 আর এফ ইউ হচ্ছে 65, ঠিক আছে। আচ্ছা, তো তাদেরকে আমি হচ্ছে এখন দেখো আমি যদি ছবিটা দিয়ে তাকাই, আমাদের দুইটা দুইটা ভিউ আছে, একটা ভিউ হচ্ছে টপ ভিউ উপরেরটা, আর নিচেরটা হচ্ছে আমাদের কি সাইড ভিউ, ঠিক আছে। তো দুইটা প্লেটেরই আমাদের যদি দেখো, আমাদের দুইটা প্লেটেরই থিকনেস দেওয়া আছে, দেখো 5/8/6, মানে 5/8 হচ্ছে আমার কি থিকনেস, আর 6 ইঞ্চি আমার কি উইথ, ঠিক আছে। এখানে 2 লাইন বোল্ট আছে, আমাদের 2 লাইনের প্রত্যেকটাতে হচ্ছে আমাদের 2টা করে বোল্ট আছে। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি যে আমাদের আসলে ভিউটা একটু বুঝতে হবে, ঠিক আছে। আমাদের প্রথম যে দাগ, মানে এই দাগটা দিলাম সেটা হচ্ছে আমাদের কি বটম প্লেটের এন্ড, আর এইটা কি, এটা হচ্ছে আমাদের টপ প্লেটের যে এন্ড। হুম, বটম প্লেটের এন্ড আর হচ্ছে টপ প্লেটের এন্ড। এখন দেখো যে আমাদের টপ প্লেটটা যেখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমাদের টপ প্লেটটা যেখানে শেষ হয়ে গেছে সেখানে আমাদের ওই এজ থেকে আমার যেই বোল্টটা, এদের মধ্যে কিন্তু ডিস্টেন্স হচ্ছে দেখো 1.5 ইঞ্চি, আবার বটম প্লেটটা যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে আমার এজের যে ডিস্টেন্স সেটাও কিন্তু আমার কত, 1.5 ইঞ্চি। তো এখানে আমাদের কাজটা একটু ইজি হয়ে গেছে, তো আমাদের এই ভ্যালুগুলো সেম নাও থাকতে পারে, ঠিক আছে, আমাদের মেইন পরীক্ষা এগুলো নাও সেম থাকতে পারে। এখন দেখো
আমাদের কিন্তু কোশ্চেনে কি বলছে যে ক্যাপাসিটি বের করতে বলছে, কানেকশনের ক্যাপাসিটি। হ্যাঁ, তো আমরা কিন্তু তিনটা সূত্র করছি, একটা হচ্ছে ভোল্টের টেনশন ক্যাপাসিটি, একটা শিয়ার ক্যাপাসিটি, আরেকটা কি ক্যাপাসিটি, বিয়ারিং এর ক্যাপাসিটি। তো এখানে কিন্তু আমরা শুধুমাত্র শিয়ার আর বিয়ারিং এরটাই করবো, টেনশন করবো না। তার কারণ কি? কারণ তুমি যদি দেখো আমাদের লোডটা কিভাবে অ্যাপ্লাই হয়েছে, সাইড ওয়াইজ, তাই না? প্লেটের অ্যালং দ্য লেন্থ আমি টান দিছি, অ্যালং দ্য লেন্থ টান দিলে ওর মধ্যে শিয়ার পড়ে আর হচ্ছে ওর মধ্যে বিয়ারিং পড়ে, ওর মধ্যে কিন্তু টেনশন পড়ে না। টেনশন কিভাবে পড়তো? যদি আমি এরকম বোল্টের লেন্থ বরাবর যদি টান দিতাম তাহলে আমার মধ্যে টেনশন পড়তো। যেহেতু আমি এভাবে টান দিচ্ছি না, সেহেতু ওর মধ্যে কি টেনশন পড়বে না। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি ভোল্টের লিমিট স্টেটে চলে যাই। ঠিক আছে, আচ্ছা এর আগে একটু একটা জিনিস বলে আসি, সেটা হচ্ছে যে আমাদের ভোল্টের যে কাহিনীটা, আমাদের দুই ধরনের প্লেট আছে, তাই না? আমাদের একটা কি টপ প্লেট, আর একটা হচ্ছে কি বটম প্লেট। তাহলে দেখো আমাদের যে প্রথম যেটা টপ প্লেট, হ্যাঁ, এই টপ প্লেটের জন্য, সরি প্রথম হচ্ছে বটম প্লেট। বটম প্লেট যদি চিন্তা করি, আমাদের বটম প্লেটটা কি এই যে এইখানে শেষ হয়ে গেছে, তাই না? এই বটম প্লেট যেহেতু এইখানে শেষ হয়ে গেছে, সেই কারণে এই বটম প্লেটের জন্য আমার এ বোল্ট আর সি বোল্ট হচ্ছে কি এক্সটেরিয়র বোল্ট। কারণ কি ওরা হচ্ছে বটম প্লেটের এজের কাছে আছে, এই জন্য এ আর সি হচ্ছে এক্সটেরিয়র বোল্ট। আর টপ প্লেটের জন্য আমার দেখো টপ প্লেটটা কোথায় শেষ হয়ে গেছে, এইখানে শেষ হয়ে গেছে। টপ প্লেটটা যেহেতু এখানে শেষ হয়ে গেছে, এই কারণে টপ প্লেটের জন্য বি বোল্ট আর ডি বোল্ট হচ্ছে কি বোল্ট, এক্সটেরিয়র বোল্ট। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে বটম প্লেটের জন্য এসি এক্সটেরিয়র বোল্ট, আর টপ প্লেটের জন্য কি বিডি এক্সটেরিয়র বোল্ট। এখন তাহলে ইন্টেরিয়র বোল্ট কোনগুলা দেখো তো। ইন্টেরিয়র বোল্ট হচ্ছে কি তোমার এজের কাছাকাছি তো আছে একটা, ধরো বটম প্লেটের কথা চিন্তা করো, বটম প্লেটে এ আর সি হচ্ছে এজের কাছে আছে, এই জন্য এক্সটেরিয়র। এর বাদে তুমি যত বটম প্লেটের দিকে যাইতে থাকবা তত যত বোল্ট থাকবে সবই হচ্ছে কি ইন্টেরিয়র বোল্ট। সেই ক্ষেত্রে আমাদের বি আর ডি কি বোল্ট, ইন্টেরিয়র বোল্ট। সিমিলারলি যদি টপ প্লেটের দিকে তাকাই, টপ প্লেটের জন্য কিন্তু কি বি আর ডি হচ্ছে কি এক্সটেরিয়র বোল্ট। আর তাহলে বি আর ডি থেকে আমি যত টপ প্লেটের দিকে যেতে থাকবো তত কিন্তু আমার এগুলো সব ইন্টেরিয়র, অর্থাৎ টপ প্লেটের জন্য এ আর সি কিন্তু আমার ইন্টেরিয়র বোল্ট। আচ্ছা, এখন আমরা হচ্ছে অঙ্কটা শুরু করবো। তো প্রথম আমাদের যে লিমিট স্টেটটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের ভোল্টের শিয়ার লিমিট স্টেট। ঠিক আছে, তো শিয়ার লিমিট স্টেট, তো আমি কিন্তু দেখে আসছি আমাদের ফর্মুলাটা কি 0.5 এফ ইউ এম এ বি। ঠিক আছে, তো এখানে এফ ইউটা কি, এফ ইউটা হচ্ছে যে ভোল্টের দেওয়া আছে যে এ 325 এর জন্য দেওয়া, কোশ্চেনে দেওয়া আছে মানে বলা আছে দেওয়া থাকবে এটা যে এফ হচ্ছে 90, এফ ইউ হচ্ছে 120। তাহলে এফ ইউ হচ্ছে 120। আর এখানে ছবিতে আমি দেখতে পাইতেছি যে আমার এখানে কি বলে যে শিয়ার যে প্লেনটা, হ্যাঁ শিয়ার প্লেনটা কিন্তু একটাই। ঠিক আছে, একটা প্লেন বরাবরই কিন্তু ও ছিড়বে, এই জন্য এখানে এম এর ভ্যালু হচ্ছে 1। আর এ বি আমি কিভাবে পাবো, এ বি হচ্ছে আমার ভোল্টের ডায়ামিটার। ঠিক আছে, ভোল্টের ডায়ামিটার থেকে এ বি পাবো। দেখো দেখো ছবিতে হচ্ছে আমাদের যেটা বললাম আগে, আমাদের কিন্তু এটা দেওয়া থাকবে যে 90 আর 120 এর যে পার্টটা, এটা কিন্তু আমার কোশ্চেনে দেওয়া থাকবে। ঠিক আছে, 120 কেস, এই দুইটাই কেস আমার কোশ্চেনে দেওয়া থাকবে। আর হচ্ছে এই যে যেটা আমি যেটা বললাম আর কি, যে আমাদের যে এম এর ভ্যালুটা কেন 1 হবে, আমার আমার লোড অ্যাপ্লাই এর ফলে, আমার যে লোড অ্যাপ্লাই হচ্ছে কি প্লেটের অ্যালং দা লেংথ অ্যাপ্লাই হচ্ছে, এই প্লেটের অ্যালং দা লেংথ অ্যাপ্লাই এর ফলে আমার ছিড়বে কোন বরাবর, আমার ছিড়বে এই একটা প্লেন বরাবরই ওকে ছিড়তে হবে। ঠিক আছে, এই একটা প্লেন বরাবরই ছিড়তে হবে, এই জন্য এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে আমার 1। আর এবিটা আমি কিভাবে পাবো, জাস্ট পাই বাই 4 ডিবি স্কয়ার। ঠিক আছে, ডিবি তো আমার কোশ্চেনে দেওয়া থাকবে ভোল্টের দ্বারা, সেই ভোল্টের দ্বারাটাকে হোল স্কয়ার করলে আমার ডিবিটা চলে আসবে। এই ডিবিটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার ডিবিটা কত আসবে, 0.601 চলে আসবে। তাহলে এই সবগুলা ভ্যালু হচ্ছে এখন আমি এখানে বসাই দিব। বসাই দিলে দেখো আমার কত আসতেছে, এম এর ভ্যালু 1 বসাইলাম, এফ আর হচ্ছে এ বির ভ্যালু 0.601 বসাইলাম, আর 0.5 এফ ইউ তো আলাদা করে করছে, আমরা একসাথে পুরোটা বসাবো, সেটা ভ্যালু হচ্ছে 60। এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 36 কি পার ভোল্ট। ঠিক আছে, তো আমরা যেহেতু আমাদের কোশ্চেনে দেখো আমাদের, আচ্ছা আমাদের কোশ্চেনে কি বলছে দেখো, আমাদের কোশ্চেনে কিন্তু ম্যাথটা করতে বলছে হচ্ছে এএসডি মেথডে। ঠিক আছে, কোশ্চেনে যেহেতু বলছে এএসডি মেথডে, সেই কারণে আমরা কি দিয়ে দিচ্ছি, এটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 2 দিয়ে ভাগ দিয়ে আমরা একেবারে এএসডি তে বের করে ফেলছি। এটা বুঝতে হবে, এটা কিন্তু আমরা পার ভোল্টের জন্য 18 কি পার ভোল্ট, পার ভোল্টের জন্য আমরা এই ভ্যালুটা বের করছি। শিয়ারে প্রত্যেকটা ভোল্টের শিয়ার স্ট্রেংথ হচ্ছে 18 কি। শেষ, আমাদের শিয়ার লিমিট চেক করা শেষ। এখন হচ্ছে আমরা ভোল্টের বিয়ারিং লিমিট স্টেট নিয়ে আমরা চেক করবো।